সবাইকে শুভেচ্ছা। আমাদের প্রতি মাসে কৃষির এই আয়োজন, কৃষি সংক্রান্ত যত জেনারেল নলেজ আছে আমরা প্রতি মাসের আপডেটটা দিই আপনাদের। আপনারা যদি প্রতি মাসের আপডেটগুলো জেনে রাখেন তাহলে এটা আপনাদের পরবর্তীতে সবগুলো আপডেট একসাথে করে আপনাদের জেনারেল নলেজ বাড়বে। একটু বলে রাখি, আমাদের এই মাসে কৃষিতে নানান রকম ঘটনা ঘটে গেছে। বিশেষ করে বন্যা হয়েছে, তারপর অনেক আমন ধান নষ্ট হয়ে গেছে, দেশে খাদ্য উৎপাদন কমে যাওয়ার একটা শঙ্কা আছে। এই বিষয়গুলো নিয়ে আমি একটু কথা বলবো। আমাদের বেশ কয়েকটা কথার মধ্যে একটা প্রথম প্রসঙ্গ হচ্ছে যে আপনার আমন ধান নষ্ট হয়ে যাওয়ার কারণে এখন কৃষকদের কী কী করণীয় আছে। আপনারা জানেন যে বাংলাদেশের একটা বিস্তীর্ণ এলাকায় আপনার আমন ধান নষ্ট হয়ে গেছে। সেখানে 10 থেকে 15 দিন বয়সী ধান গাছ ছিল ট্রান্সপ্লান্টের পর। তো সেই চারাগুলো যখন নষ্ট হয়ে গেছে, এখন কি করা যায়? তো আমাদের এখানে আপনাদের জন্য বলে রাখি যে আমরা কিছু ভ্যারাইটি আছে, যে ভ্যারাইটিগুলো ফটো সেন্সিটিভ ভ্যারাইটিগুলো যদি আপনার সিজনের ভেরিয়েশনের কারণে কিন্তু ফটো সেন্সিটিভ ইয়েগুলো আপনার ভ্যারাইটিগুলো একদম নির্দিষ্ট সিজনেই কিন্তু হয়। কিন্তু ফটো ইনসেন্সিটিভ ভ্যারাইটি যেগুলো, সেগুলো কিন্তু আপনার যদি একটু দেরিতেও লাগানো হয়, নাবিজাত বলা হয় ইংরেজিতে, বাংলায় বলে নাবিজাত আর ইংরেজিতে বলে লেট ভ্যারাইটি। তাহলে কিন্তু লেট ভ্যারাইটিগুলো কিন্তু আপনার আসে। কিন্তু এখানে আরেকটা ব্যাপার, যেহেতু আপনার এখন যখন আপনি আমন ধান লাগাবেন, যদি বয়সটা আপনার একটু লম্বা সময়ের হয়ে থাকে, দীর্ঘ জীবনকাল হয়ে থাকে, তাহলে কিন্তু শীত চলে আসবে। ফ্লাওয়ারিং টাইমে যদি শীতের ইয়েটা চলে আসে, তাহলে হবে কি ধানের চিটা দেখার সম্ভাবনা আছে। অতএব আপনাকে এমন ভ্যারাইটি সিলেক্ট করতে হবে যে ভ্যারাইটিটা হচ্ছে শর্ট ডিউরেশন ভ্যারাইটি। আর খুবই সতর্ক থাকতে হবে। যেমন আপনি ধরেন যে একটা ধান এখন আপনি ট্রান্সপ্লান্ট করলেন, করার পর দেখা গেলো খুব দ্রুত গতিতে ধান গাছে ফ্লাওয়ারিং চলে আসলো। ওই ধান গাছ থেকে কিন্তু প্রোডাকশন আপনি ভালো পাবেন না। এজন্য ধানের ভেজিটেটিভ গ্রোথটাকে ধরে রাখার জন্য ফার্টিলাইজার ম্যানেজমেন্টটা খুব ইম্পর্টেন্ট। ওয়াটার ম্যানেজমেন্ট, ফার্টিলাইজার ম্যানেজমেন্ট, এগুলো খুব ইম্পর্টেন্ট। পাশাপাশি এখানে দিনের দৈর্ঘ্য এবং রাতের দৈর্ঘ্য এবং শেষ রাতে যে আপনার ঠান্ডা পড়ে যায়, সেই ব্যাপারগুলো কিন্তু আপনার গাছের এই আপনার ভেজিটেটিভ গ্রোথের উপর ইফেক্ট করে। তো এই জন্য আপনাকে একটু জেনে রাখতে হবে। আমি আপনাদের আজকে সব প্রশ্নের উত্তর দিচ্ছি না, একটু প্রশ্নগুলো জানিয়ে রাখছি। যে আপনাকে জেনে রাখতে হবে যে লেটে কোনো ফসল লাগালে সেক্ষেত্রে কী কী ধরনের প্রবলেম হতে পারে, আর যদি আমরা সেই প্রবলেমগুলোকে কীভাবে ওভারকাম করতে পারবো সেটা আমাদের দেখতে হবে। তাহলে আমরা এখন যদি আমনের কথা ওই এলাকায় রিকমেন্ড করি, তাহলে কোন আমন ধানগুলো ইয়ে করতে হবে, সেটা হচ্ছে প্রথমে হচ্ছে যেগুলো স্বল্প জীবনকাল, মানে হচ্ছে 120 দিন বা তার কম, আর যেগুলো হচ্ছে ফটো ইনসেন্সিটিভ। বাংলাদেশে বেশ কিছু ভ্যারাইটি আছে, এই ভ্যারাইটিগুলো কিন্তু এখন চাষ করার সুযোগ আছে। তবে একটা সার্টেন স্টেজ পর্যন্ত, সাধারণত বাংলায় বলা হয় যে ভাদ্র মাসের পরে আর ধানের বীজ বপন না করে আপনার ইয়ে করা যাবে না, ধানের বীজ আর বপন করা যাবে না। তো অলরেডি কিন্তু এখন ভাদ্র মাসের প্রায় 20-22 তারিখ, অতএব এখন আর ধানের বীজ ফেলে আপনার চারা করার সুযোগ আর নাই। এটা একটা ব্যাপার। আর আরেকটা জিনিস বলি যে আপনার খাদ্য উৎপাদন কত। এখন কিন্তু দেশে খাদ্য উৎপাদনের একটা শঙ্কা দেখা দিয়েছে। স্বাভাবিকভাবেই আপনাকে যে কোনো জায়গায় প্রশ্ন আসতে পারে যে বাংলাদেশের খাদ্য উৎপাদন কত, খাদ্যের চাহিদা কত। খাদ্য উৎপাদন বলতে আমরা শুধুমাত্র খাদ্য শস্যের উৎপাদনটাকেই সাধারণত বুঝি। সেখানে আমাদের ধানের উৎপাদন, গমের উৎপাদন, ভুট্টার উৎপাদন, এই তিনটার উৎপাদন আপনাদের জেনে রাখতে হবে। পাশাপাশি আপনাকে আরেকটা প্রশ্ন যদি এখন করি যে আমন ধান এবং বোরো ধান, কোন ধানের মধ্যে উৎপাদন আপনার বেশি হয়? বাংলাদেশে সবচেয়ে বেশি উৎপাদন হয় বোরো সিজনে, বোরো ক্রপে, আর আমনে তার চেয়ে কম, আউশে খুবই মিনিমাম। কারণটা কি? বোরোতে আপনার যেহেতু ধানের জীবনকাল থাকে বেশি, ফটোসিনথেসিস বেশি হতে পারে। সাধারণত বোরো ধানের জাতগুলো আপনার 140 থেকে 50 দিন বা 160 দিন বয়সী আপনার ধান গাছ হয়। তাহলে ওইটা কিন্তু ফটোসিনথেসিস বেশি হওয়ার কারণে ওটাতে উৎপাদন বেশি হবে। আমনের সময় যেহেতু আপনার ইয়ে থাকে, মেঘলা থাকে আকাশ, বৃষ্টি থাকে, প্লাস হচ্ছে ডিউরেশন কম, লাইফ সাইকেল কম, অতএব আমন ধানের উৎপাদনটা কিন্তু কম হয়। এবার আপনাদের আরেকটা বিষয় বলি, আউশ ধান কিন্তু বাংলাদেশে খুবই মিনিমাম। আপনার ওই যে আপনার আমন ধান করার আগে দিয়ে অল্প কিছু আউশ ধান হয়, এটা সাধারণত বাংলাদেশের কৃষকরা করে না। কিন্তু সরকার চাচ্ছে আউশ ধানটাকে বাড়ানোর জন্য, কারণ আউশ ধান বাড়ালে আমাদের ক্রপিং ইন্টেন্সিটি হবে 300%। আপনি জানেন আমাদের ম্যাক্সিমাম ক্রপ মানে বাংলাদেশে হচ্ছে
ক্রপিং প্যাটার্ন হচ্ছে বুরো, ফ্যালো, টিয়ামন। তার মানে হচ্ছে 200% ক্রপিং প্যাটার্ন। যদি মাঝখানের ফ্যালো ল্যান্ডটাকে আমরা যদি সেখানে রিপ্লেস করে সেখানে আউশ ধান করতে পারি, তাহলে আমাদের উৎপাদন হবে বুরো, আউশ, টিয়ামন। তখন আমাদের উৎপাদনের মাত্রাটা হবে যে আপনার 300%। স্বাভাবিকভাবেই তখন ধানের উৎপাদন আমাদের বৃদ্ধি হবে। এবার ধানের পাশাপাশি একটু পাটের কথা বলি। এবার কিন্তু আপনার বাংলাদেশে একটা হচ্ছে, পাটের দাম কমে যাচ্ছে, ফার্মাররা পাটের দাম পাচ্ছে না। সেক্ষেত্রে পাটের উৎপাদনও কমে যাচ্ছে। উৎপাদন বিশেষ করে যে রাজশাহী অঞ্চলে আগে পাট হতো সেখানে হচ্ছে না। কারণ হচ্ছে যে পাট পচানোর জন্য বা জাগ দেওয়ার জন্য যে জায়গা দরকার সেটা নাই। মানে হচ্ছে যে নদীতে পানি নাই বা খালে পানি নাই। রিসেন্টলি কিছু বৃষ্টি হয়েছে, কিন্তু আগের সিচুয়েশনটা এরকম, যখন পাটটা হারভেস্ট করেছে তখন আপনার এই পানির ক্রাইসিসটা ছিল। তো আপনাকে যদি জিজ্ঞেস করে যে পানির যদি ক্রাইসিস থাকে পাট আমরা পচাবো কীভাবে, সেক্ষেত্রে পাট পচানোর প্রক্রিয়াটাকে বলা হয় রেটিং। আর আপনি যদি পানি যদি না থাকে তখন রিবন রেটিং একটা কথা হচ্ছে। অসংখ্য পাট আছে আপনার, পাট খড়িসহ পাটটাকে আপনার পাটের আঁশসহ যখন পানিতে চুবিয়ে রাখবেন জায়গা লাগবে বেশি। এজন্য প্রথমেই আপনার পাটের আঁশ থেকে পাট খড়িটা সরিয়ে সেই আঁশটা শুধুমাত্র পানিতে ভিজিয়ে রাখলে তাহলে কিন্তু আপনার এই পাটের আপনার হবে, আপনার পাটটা ভালোভাবে পচবে এবং কম পানিতেই পাট পচানো যাবে। আরেকটা কথা, অনেক সময় বলা হয় যে পাটের ঔজ্জ্বল্য কীভাবে কিসের উপর নির্ভর করে। আপনারা জানেন যদি একদম নোংরা পানিতে, একদম বদ্ধ পানিতে যদি পাটটাকে ভিজিয়ে রাখা হয় তাহলে কিন্তু পাটের কালারটা ভালো আসে না। সেই ক্ষেত্রে পানি যেখানে মুভ করে সেই জায়গায় যদি আপনার পাট পচানো হয় তাহলে সেখানে কিন্তু আপনার পাটের কালারটা ভালো হয়, যেটাকে আমরা গোল্ডেন ফাইবার অফ বাংলাদেশ বলি। এবার রবি মৌসুমের প্রস্তুতি দেখেন, আমাদের সামনেই কিন্তু এখন রবি সিজন আসছে। আপনারা দেখেন বাজারে কিন্তু কিছু কিছু ফুলকপি, মূলা, তারপর হচ্ছে সিম এবং নতুন আলু আসবে আপনার কিছুদিন পর। দেরি হবে যদিও আলুর ব্যাপারটা। অতএব আমাদের এটার প্রস্তুতি কিন্তু এখন, যারা যত তাড়াতাড়ি আগের দিকে হারভেস্ট করতে পারবেন, দেখেন প্রথম দিকে যারা আলু হারভেস্ট করবে তারা কিন্তু আলুর দাম 200-300 টাকা কেজি পাবে এবং পরবর্তীতে সিজনের সময় গেলে দেখা 40-50 টাকায় চলে আসবে। এখন আপনার রবি মৌসুমের প্রস্তুতি নেওয়ার সময় হয়েছে। বিশেষ করে যে অঞ্চলগুলোতে সবজি ভালো হয়, উঁচু জমি, সেখানে ফুলকপি, বাঁধাকপি, মূলা, সরিষা, আলু, সিম এগুলোর প্রস্তুতি নেওয়ার সময় হয়েছে। তবে বৃষ্টি আসলে কিন্তু রিস্ক থেকে যায়। এইসব ফার্মাররা লাভও বেশি পেতে পারে, কিন্তু বৃষ্টির জন্য তাদের একটা রিস্কও আছে। আর একটু বলে রাখি, সাময়িক প্রসঙ্গ, একেবারে সমসাময়িক প্রসঙ্গ যেগুলো এগুলো জেনে রাখতে হবে। মুদ্রাস্ফীতি, খাদ্যে কিন্তু গত মাসে 14% মূল্যস্ফীতি ছিল। মুদ্রাস্ফীতি আর মূল্যস্ফীতির মধ্যে একটু হলেও পার্থক্য আছে, একটু জেনে রাখবেন। আর যেহেতু সমসাময়িক প্রেক্ষাপটে আপনাকে জানতেই হবে বর্তমান কৃষি উপদেষ্টার নাম, বর্তমান কৃষি সচিবের নাম, তারা কোথায় থাকে, তাদের প্রোফাইলগুলো একটু জেনে রাখলে আমাদের যে কোনো চাকরির জন্য ভালো। আমরা জানি না আমাদের চাকরির পরীক্ষা কবে হবে বা কিভাবে কি হবে বা হবে কি হবে না, এগুলো নিয়ে কনফিউশন আছে। কিন্তু তারপরেও বড় কথা হচ্ছে আমাদের চাকরির প্রস্তুতি নিতে হবে। এক সময় না এক সময় আমাদের সব কিছু স্বাভাবিক হয়ে আসবে। যখন সব কিছু স্বাভাবিক হয়ে আসবে, চাকরির আমরা প্রস্তুতিটা আমরা এখন থেকে যদি না নিয়ে থাকি তখন হুট করে গিয়ে সব কিছু কিন্তু আমরা পারবো না। অতএব আপনাদেরকে বলে রাখি, প্রতি মাসের জেনারেল নলেজগুলো আপনারা জেনে রাখবেন। পাশাপাশি আপনাদের যে কোনো প্রশ্ন থাকলে আমাকে জানাবেন, আমি সেই প্রশ্নগুলো আপনাদেরকে ইউটিউবে সলভ করে দেখানোর চেষ্টা করব। সবাই ভালো থাকবেন।